হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। দেখো, আজকের টাইটেল হচ্ছে উইন সিলভার প্রাইস ক্র্যাশ। ঘটনাটা হচ্ছে যে এই রূপোর দাম যেটা এমন উচ্চতায় পৌঁছে গেছে যে অনেকে ভাবছে যে রূপোয় বুঝি এখন ইনভেস্ট করা খুব ভালো হবে। কিন্তু এই সময় এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এলাম। এবং ছাত্রছাত্রীদের কাছে কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ অনেকগুলো বিষয় আমরা দেখব, এটা একটা অর্থনীতির বিষয়, যেখানে চাহিদা এবং যোগান যেরকম কাজ করে, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর যে ভূ রাজনৈতিক ক্ষেত্র রয়েছে সেটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেরকম কোন পজিশনে এখন এই প্রেশাস মেটালগুলো রয়েছে, আমাদের লক্ষ্য করতে হবে যে সোনা রূপোয় কেন মানুষ বিনিয়োগ করে এবং বিনিয়োগ করার পর তারা কি চায়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে এটা হলো যে যেভাবে আমরা বিনিয়োগের দিশা আগে ছিল, যেরকম মানুষ আগে সোনা গয়না কিনতো বা রূপো কিনতো তাদের গয়নার জন্য, কিন্তু এখন কিন্তু সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন তারা মনে করছে শুধুমাত্র অর্নামেন্টস হিসাবে আমরা ব্যবহার করবো না, এটা একটা বিনিয়োগের ক্ষেত্র হিসাবে ব্যবহার করবো। কিন্তু সেই বিনিয়োগের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার ফলে তার দামটা যখন বাড়তে শুরু করে, তখন সেটা শুধু গয়নার জন্য নয়, সেটা সেটা যে বিক্রি করে আবার টাকাও রোজগার করা যায়, মানে কেনা বেচা করে টাকাও রোজগার করা যায়, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন গোল্ড বা সিলভার ইটিএফ বাজারে এসেছে। সিলভার ইটিএফ কি সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আজকে যেরকম 2,30,000 টাকার কাছাকাছি দাম রয়েছে রুপোর 1 কেজি, সেটা এক সময় 2.5 লাখ টাকার কাছে চলে গেছিল কয়েকদিন আগে। তো সেই জায়গাটার থেকে এখন কি রুপোতে আবার বিনিয়োগ করা যায়? এখন বিনিয়োগ করা যায় কি যায় না সেটা যারা ইনভেস্টার তারা ভাববেন। কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কেন গুরুত্বপূর্ণ, যেখানে কি কি ফ্যাক্টর কাজ করছে এই রুপোর দামটা বেড়ে যাওয়ার জন্য, এবং সেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। সেটা কীরকম? প্রথমত, যে রূপো আমাদের কি কাজে লাগে, তো আমরা একটা জানি যে রূপো আমাদের কাজে লাগে কি, গয়না, রূপোর গয়না মেয়েরা পরেন, এবং রূপোর বিভিন্ন ধরনের জিনিস অর্নামেন্টস ছেলেরাও ব্যবহার করছে, মেয়েরা ব্যবহার করছে। এখন তো রূপোর ডিমান্ড যেহেতু বেড়ে গেছে, রূপো দিয়ে নতুন নতুন ধরনের গয়না ডিজাইন, হালকা হালকা ধরনের গয়নাও কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া রূপোর আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। কীরকম দেখো, এখন যদি এখানে দেখি যে আমি যেরকম বলেছি সোলার ফটোভোল্টিক সেল, মানে আমাদের সোলার এনার্জি তৈরি করা হয়, তার ফটোভোল্টিক সেল মানে তৈরি করার জন্য কিন্তু এই রূপো ব্যবহার হয়। তাছাড়া তোমার ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন মেশিনারি পার্টসের জন্য ব্যবহার করা হয়। তারপরে তোমার ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে, ইভি যেগুলো, তার জন্য রূপো লাগে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে রূপো লাগছে, রূপো লাগছে কাজ, বিভিন্ন ধরনের মিরার তৈরি করতে, আয়না। আবার কি, ওয়াটার পিউরিফিকেশনের যে যন্ত্র, তার জন্য রূপো লাগে। এবং বিভিন্ন ক্ষেত্রে রূপোর ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়ে যাওয়ার ফলে আরও কিন্তু চাহিদা বেড়েছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, যে রূপোর দাম কি পড়ে যাবে, এটা কেন বলছি, সেটা এখন গুরুত্বপূর্ণ এই কারণেই যে চীন চীন দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি রূপো, মানে তারা এই রেয়ার আর্থ মেটেরিয়াল তো তাদের কাছে প্রচুর রয়েছে, এবং এই রূপো কিন্তু ধীরে ধীরে প্রিজার্ভ করার চেষ্টা করছে। এবং রিসেন্ট যে তারা নীতি নিয়েছে, যে পলিসিটা নিয়েছে, তাদের যে মানে ট্রেড ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে বলছে যে 1 জানুয়ারি 2026, আজকে 31শে ডিসেম্বর, কিন্তু 1 জানুয়ারি 2024 মানে কালকে থেকেই ওরা একটা এক্সপোর্ট কন্ট্রোল করার চেষ্টা করছে। মানে কি, যে তাদেরই লাইসেন্স যাদের আছে, যারা মানে বৃহৎভাবে কাজ করে, সেটা তারা দেখবে যে কাদেরকে দেওয়া যায়, তো তারাই একমাত্র এই রূপো বা রূপোর তৈরি করা জিনিস তারা বিক্রি করতে পারবে। এটা কিন্তু ব্যান নয়, এক ধরনের কন্ট্রোল। কেন? তার কারণ হিসেবে তারা বলেছে যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল ইউজ আমাদের বাড়ছে, তো সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, এবং তার জন্য তারা বিভিন্ন নীতি নিয়ে আসছে। এবং আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, তারা সম্প্রতি গোল্ড এবং সিলভার রাশিয়া থেকে প্রচুর পরিমাণ, মানে $1 বিলিয়ন কাছাকাছি এই বছরেই কিন্তু তারা গোল্ড এবং সিলভার কিনেছে রাশিয়া থেকে। মানে এখন যদি ভালো মতো লক্ষ্য করি, তবে দেখবো যে মানে সারা পৃথিবীতে হচ্ছে যে সিলভার রিজার্ভ যাদের কাছে সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে পেরু। প্রথমে পেরু, এটা মনে রেখো, তারপর অস্ট্রেলিয়া, তারপরে রাশিয়া, তারপরে চায়না, 4 নম্বরে চায়না, মানে সিলভার রিজার্ভ। এইবার আরও সিলভার কিনছে এই রেয়ার আর্থ মেটেরিয়াল। আর এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইউজেস বেড়ে গেছে,
তাই এই ধরনের একটা মেটালকে তারা সংরক্ষণ করে রাখছে। লক্ষণীয় যে এই সমস্ত সংরক্ষণের ফলে সারা পৃথিবীতে কিন্তু একটা ডিমান্ড বাড়বে। ইলন মাস্ক তিনি অলরেডি শিল্পপতি, তিনি বলে দিয়েছেন অলরেডি এর জন্য কিন্তু একটা মানে স্কারসিটি, অভাব তৈরি হচ্ছে, যে সিলভার পাওয়া যাচ্ছে না, তার জন্যই তো দাম বাড়বে। চাহিদা যোগানের সম্পর্ক তোমরা জানো, যে চাহিদা যদি বিশাল থাকে এবং যোগান যদি ঠিক না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি দাম বাড়বে। এবং দেখা যাচ্ছে 2-3 মাসের মধ্যে লাখখানেক মানে টাকার মতো দাম বেড়ে গেছে উপর 1 কেজিতে। তো এই যে দাম বেড়ে যাওয়া, মানে 1.5 লাখ থেকে 2.5 লাখের কাছে যে চলে গেল, এই যে দাম বেড়ে যাওয়া, তার প্রধান যে কারণ ছিল যে প্রচুর কিন্তু ডিম্যান্ড বেড়ে যাওয়া। আর তার মধ্যে এক জায়গায় মানে চীন পুরো সেটাকে কন্ট্রোল করে আরও বেশি সিলভার বিভিন্ন দেশ থেকে, রাশিয়া থেকে যেরকম কিনেছে সেগুলো সংরক্ষণ করে রাখছে, সেগুলোকে বাজারে ছাড়ছে না। তাহলে তার ফলে কী হতে পারে, দাম বাড়বে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছি, দাম কি পড়বে, মানে ক্র্যাশ হওয়া যাবে নাকি, দাম কি হঠাৎ করে পড়ে নিচের দিকে চলে আসবে, এই কথাটা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা এখন যেটা আলোচনা করে যেটা বুঝলাম, দাম মানে যোগান কম এবং ডিম্যান্ড বেশির ফলে দাম বেড়ে যাচ্ছে। তাহলে উল্টোটা কী করে হতে পারে, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। মূলত দেখতে হবে যে দাম কখন পড়ে। এখন যেহেতু আমরা স্পেকুলেট করছি যে দাম আগামী দিনে বাড়বে, এরকমভাবে ডিম্যান্ড প্রচুর বেশি আছে, তাহলে দাম অটোমেটিক্যালি বাড়াই উচিত, তাহলে দাম পড়বে কেন? পড়ার কিন্তু কিছু কারণ থাকে। যদি আমরা স্টক মার্কেটকে খুব ভালো মতো লক্ষ্য করি, তবে দেখব যে 2008 সালে, এভাবে 2007 সালের শেষের দিকে মানে এইভাবে শেয়ার বাজার প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করে, এবং তার পরবর্তীকালে আর্থিক সংকট, সাবপ্রাইম ক্রাইসিস, বিভিন্ন রকমের ক্রাইসিস এসেছিল, আর্থিক সংকট সারা পৃথিবী জুড়ে এসেছিল, এবং তার ফলে কিন্তু ধীরে ধীরে 2008, 9, 10 এইসব সালগুলোতে আবার শেয়ার বাজার পড়তে শুরু করে। এবং এর কারণ কি, হঠাৎ করে কিন্তু এরকম আসবে যা কিন্তু পুরো সিস্টেমটাকে কিন্তু বদলে দেবে। তো সেটা নিয়ে যদি আলোচনা করি যে কী কারণে দাম ক্র্যাশ হতে পারে, প্রথমত আমরা দেখছি এই যে স্কারসিটি যেটা ক্রিয়েট হয়েছে, যে সেটা যদি হঠাৎ করে দেখা গেল যে চীন এমন একটি দেশ এইভাবে মানে চাহিদাটা তৈরি করতে 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 যখন তৈরি হবে, অন্যান্য দেশ তখন এই সিলভারের প্রতি নিজের থেকে খনন করে বা অন্য দেশ থেকে জোগাড় করার চেষ্টা করবে। শুধু এই স্কারসিটিটা কমতে শুরু করে, হঠাৎ করে অভাবটা কমতে শুরু করে, তাহলে কিন্তু এর দামের পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত কি, এই যে দাম বাড়ছে, আমরা মনে করছি দাম তো বেড়ে যাচ্ছে, যেই মুহূর্তে এই কাজটাই উল্টো দিকে ঘুরতে শুরু করবে, মানে অন্য দিক দিয়ে যোগান বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে, নিজের দেশে খনন কার্য করবে, অন্য জায়গা থেকে সিলভারের যোগান বাড়ানো শুরু হবে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য অন্য জায়গা থেকে যখন সিলভারের যোগান শুরু, তখন কিন্তু এই জিনিসটা হতে পারে। আর কি, যে এই যে বাবল তৈরি হওয়া, দামের মধ্যে যদি বাবল তৈরি হওয়া, যেমন মানে কি বুদবুদ তৈরি হওয়া, বুদবুদ যদি একবার ফেটে যায় তখন কিন্তু দাম কিন্তু ঘুরে যাবে, মানে মানুষ স্পেকুলেট করছে যে আরও দাম বাড়বে, আরও দাম বাড়বে। এই স্পেকুলেশন কিন্তু আবার এমন একটা জায়গায় পৌঁছতে পারে, তখন কিন্তু আর বাড়ার জায়গা থাকে না। অলরেডি যারা দাম নিয়ে চর্চা করেন, টেকনিক্যাল বিশেষজ্ঞরা, তারা কিন্তু একটু শঙ্কায় রয়েছে যে কখন কী হবে কেউ জানে না। আর যারা সাধারণ বিনিয়োগকারীরা ভাবছে দাম তো এখানেই বাড়বে। কারণ কি, যে সারা বিশ্বে এই যুদ্ধ চলছে, তার জন্য স্টক মার্কেট এগুলো থেকে বেরিয়ে এসে তারা ভাবছে যে যদি সিলভার এবং গোল্ডে বিনিয়োগ করি তাহলে আমাদের একটা সুরক্ষিত মেটাল, যাই হোক ভাই আমরা গয়না কিনে রাখলে বা সোনার জিনিস কিনে রাখলে আগামী দিনে দাম বাড়বে, ভালো কথা। কিন্তু দাম পড়তেও পারে, যেমন স্টক মার্কেটের ক্ষেত্রে মানুষ ভেবেছিল যে কোনোদিনই বুঝে পড়বে না, সেটাও কিন্তু ঘুরে গিয়েছিল। তাই এখানেও কিন্তু যে কোনো মুহূর্তে, যেহেতু এখন এটাও স্টক মার্কেটে ট্রেড হয়, হ্যাঁ, স্টক মার্কেট এক্সচেঞ্জে সিলভার গোল্ড কেনাবেচা করা যায়, হ্যাঁ, একদম শেয়ারের মতোই। তাই যে কোনো মুহূর্তে কিন্তু চাহিদা যোগানের সম্পর্ক একটু হেরফের হলে কিন্তু দাম কিন্তু ঘুরে যেতে পারে। এবং ইউএস ডলার যদি আরেকটুখানি স্ট্রেনদেন হয়ে যায় সারা পৃথিবী জুড়ে, তাহলে কিন্তু দাম পড়ার সম্ভাবনা তৈরি হবে। আর কি, যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আবার কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও চাহিদা কমবে এর উপর, সেটা কিন্তু দাম পড়ে যাওয়ার পক্ষে একটা কারণ। এবং হাই ইন্টারেস্ট রেট, এই যে হাই ইন্টারেস্ট রেট, অত্যাধিক চড়া সুদ, আমরা তো মনে করি যে সুদ যদি আবার আগের মতো বাড়তে শুরু করে, প্রত্যেকটা দেশে যদি বন্ড এগুলো যদি আমরা দেখি যে এগুলোর দাম বাড়ছে, বা স্টক মার্কেটের আবার চাহিদা বাড়ছে, কারণ শেয়ার বাজার সেইভাবে রিলেটিভলি সোনা গয়না যেভাবে মানে রিটার্ন দিয়েছে এই 2025-এ, সেইভাবে কিন্তু শেয়ার বাজার সেইভাবে রিটার্ন দেয়নি, কারণ ইন্ডেক্স কিন্তু সেইভাবে খুব রিটার্ন দেয়নি, অনেক সময় হাই হয়েছে কিন্তু আগের বছরের পরিপ্রেক্ষিতে সেইভাবে রিটার্ন আসেনি। যদি
2026-এ স্টক মার্কেটে যদি রিটার্ন আবার বাড়তে শুরু করে, মানুষ কিন্তু আবার টাকা তুলে নিয়ে গিয়ে আবার কিন্তু শেয়ারে ঢালতে শুরু করবে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মেটালের প্রতি আবার ইন্টারেস্ট হারাবে, তখন কিন্তু দাম আবার ঘুরে যেতে পারে। তাই এই যে ফ্যাক্টরগুলো যেগুলো বললাম, তা কিন্তু দামকে আবার নিচের দিকে ফেলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটা মাথায় রেখো, ছাত্রছাত্রীরা লেখো কেন এরকম হচ্ছে। চীন কি নীতি নিচ্ছে? চীন কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়ালকে এখন বেচতে চাইছে না। এই নিয়ে আমেরিকার সঙ্গে সংকট হয়েছিল, আমেরিকা কিন্তু তাদের সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা করেছে। তো কোন কোন রেয়ার আর্থ মেটেরিয়াল তারা বিক্রি করতে চাইছে না, তারা সংরক্ষণ করতে চাইছে, কেন চাইছে, এত রূপো বা সোনা তারা প্রিজার্ভ করে রাখছে কেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই অর্থনীতির বিষয়গুলো কিন্তু ভালো করে গুরুত্বের সঙ্গে বুঝতে হবে। তো ছাত্রছাত্রীরা বিষয়টাকে মন দিয়ে দেখো, ভালো থেকো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।